আজকে নিয়ে এসেছি ক্লাস 5 এর গণিতের ওপর নমুনা প্রশ্নপত্র। কিসের? না তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নমুনা প্রশ্নপত্র। তোমাদের সামনে এপ্রিল মাসে যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে ক্লাস 5 এর অঙ্কের ওপরে, তার নমুনা প্রশ্নপত্র। আজকে আমরা করব সেট অন। যাই দেখি প্রশ্নটা দেখো। তোমাদের এখানে 20 নম্বরের প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা কি পাবে, পিডিএফ আকারে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে এগুলো প্র্যাকটিস করবে। তাহলে নমুনা প্রশ্নগুলো যত প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষাতে তত উত্তর করতে সুবিধা হবে। দেখো, সেটা অনেক 1 নম্বর প্রশ্ন দিয়েছে এখানে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টা প্রশ্ন আছে, 1 এ 4, 1 নম্বর করে। 1 এর 1 দিয়েছে, 1 এর 2, 1 এর 3, 1 এর 4। 4টা প্রশ্ন আছে। তাহলে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, 1.1 0913 সংখ্যাগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কি বলেছে 4 অঙ্কের? 4 অঙ্কের বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বের করতে বলেছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলো হলে কি হবে? কটা সংখ্যা হবে? 4টে। তাহলে আমার এখানে আছে কত? আমার এখানে আছে 0, হ্যাঁ, আর কি আছে? 9 আছে, 1 আছে, 3। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তো বলছি দেখো, সঠিক উত্তর হবে দেখো 1039। আচ্ছা, কেন নয়? দেখো, এখানে যে যুক্তিটা বলছি তোমাদেরকে, যে কোনো সংখ্যা শুরুতে 0 বসালে সেটি 4 অঙ্কের সংখ্যা হয় না। যেমন ধরো, যেটা দেওয়া আছে তোমাদের 0913, এটা তো একটা সংখ্যা হতে পারে, কিন্তু বলছে প্রথমে 0 দিলে সেটা 4 অঙ্কের সংখ্যা হবে। এটা কিন্তু 913 হবে, কিন্তু 4 অঙ্কের হবে না, 3 অঙ্কের হয়ে যাবে। সেজন্য বলছি যে কোনো সংখ্যার শুরুতে 0 বসলে সেটি 4 অঙ্কের সংখ্যা হয় না, 3 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তাই 0 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে 1, তাই না? তাহলে এখানে তোমাকে দেখতে হবে সব থেকে ছোট সংখ্যা কে? 1, তারপরে কে? 3, তারপরে কে 3 হবে, তারপরে কে হবে? 9 হবে। তাহলে এই যে শূন্যটা, তা এখানে বসাবো আমি, তারপরে 3 বসাবো, তারপরে 9 বসাবো। তাহলে 1039, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝা গেছে? পরেরটা দেখো, যে 1.2 ভাগশেষ আর ভাজক। ভাগশেষ ভাজক কে বড়? দেখো, ভাগশেষ নিয়ম অনুযায়ী ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। যদি ভাগশেষ ভাজকের সমান বা বড় হয়, তবে তাকে আরো একবার ভাগ করা সম্ভব। যেমন ধরো, আমি ধরলাম 22 ভাজ্য, এটা হচ্ছে ভাজক, আমি ভাগ করছি 3 দিয়ে। তাহলে 3 সাথে 21, তাই না? তাহলে আমার এখানে কত থাকছে? 1। হচ্ছে কি না? তুমি যদি 3 8 24, 23 করো এখানে, তাহলে এখানে হচ্ছে 2, আর 3 8 24 হলে ভাগ মিলে যাবে তো। সেই জন্য বলছি যে এটা হচ্ছে কি? ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষ। এই ভাগশেষ, এটা হচ্ছে ভাজক। তাহলে ভাজক ভাগশেষের থেকে বড় হবে, অর্থাৎ ভাগশেষটা এরকম হবে, ভাজকটা বড় হবে, তাই না? দেখো সঠিক উত্তর, এই দেখো এটা, যে ভাজক বড় হবে কার থেকে? ভাগশেষের থেকে। যদি ভাগশেষ না থাকে তার মানে ভাগ মিলে গেছে। আর ভাগশেষ যদি এখানে ধরো, তোমার এখানে ভাগশেষ আছে 3, তাহলে 3 8 24 হয়ে যেত। ভাগশেষ যদি 4 থাকতো, তাহলে কি হতো? তাহলে আরেকবার যেত, তাই না? সেজন্য সবসময় ভাগযোগ থেকে ভাগশেষ ছোট হবে। পরের প্রশ্ন দেখি।
মৌলিক জোড় সংখ্যা, মৌলিক জোড় সংখ্যা। জোড় আমরা জানি জোড় আর বিজোড়, তাই তো? বিজোড় আর জোড়, জোড় আর বিজোড়। তাহলে মৌলিক বলেছে আবার, মৌলিক জোড় সংখ্যা কি হবে? দেখো উত্তর, মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2। কেন? 2 হলো একমাত্র জোড় সংখ্যা, দুইটাই হলো একমাত্র কি, একমাত্র, এ কথাটা মনে রাখবে, একমাত্র জোড় সংখ্যা হলো 2, যা একসাথে একই সাথে মৌলিক। এটা মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় সংখ্যা। এছাড়া বাকি সব জোড় সংখ্যা অন্তত 2 দ্বারা বিভাজ্য, তাই তারা যৌগিক সংখ্যা। ক্লিয়ার? পরেরটা বলছি, দেখো 6-এর স্থানীয় মান এটা হলে স্থানীয় মানযুক্ত সংখ্যাটা কত? উত্তর দিয়েছে এটা। কেন? এটা দেখো, 6-এর স্থানীয় মান, 6-এর স্থানীয় মান বলেই দিয়েছে, ও অঙ্কতে বলে দিয়েছে 6-এর স্থানীয় মান 6 গুণিত 100। 6 স্থানীয় মান এখানে হলে কত হবে? 600, তাই না? 600। তাহলে এই অপশনগুলোতে দেখো, এখানে আছে 6000, এখানে আছে 630, 360, 306। এখানে দেখো এই যে শূন্যটা আছে, এখানে শূন্যতে কোনো কাজ নেই, 630। তাহলে এ 6-এর স্থানীয় মান কত হবে? 600। এ 6 স্থানীয় মান হবে 6000, এর 6 স্থানীয় মান হবে 60, এর 6 স্থানীয় মান হবে 6। তাহলে 6-এর স্থানীয় মান 6 গুণিত 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো 00630। এইটা উত্তর হয়ে গেল আমার। পরেরটা দেখি, নিচের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবার আসছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর করে আছে 8টি প্রশ্ন। ঠিক আছে, দেখি। 24,312কে স্থানীয় মানে বিস্তার করো। ভালো প্রশ্ন। 24,300 মানকে স্থানীয় মানে বিস্তার করো। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, বলেছিলাম, আচ্ছা বলি, বললে বলে হয়তো তোমরা হয়তো দেখোনি সেই ভিডিওতে, আমি এখানে বলি তোমাদেরকে। দেখো, এটা স্থানীয় মানে বিস্তারটা দেখে না কিভাবে করবে, খুব সোজা বুদ্ধি। আচ্ছা, এই দেখো, এইটা 24,000 কত? 24,312, তাই তো? 24,312 আমাদের বাংলাতে লিখে এইভাবে। তাহলে দেখো কি করেছি, প্রথমে যেটা নিয়ম বলি, 2 দিবা, প্রথমটা লিখবা, 2 লিখলাম, তারপরে 1 2 3 4, একের পর 4টে শূন্য হয়ে গেল, যোগ চিহ্ন দিলে, তারপরের সংখ্যা কত? 4 দিলে, তারপরে 4 দিলে, গুণ দিলে, 1 দিয়ে দিলে, তারপর কটা সংখ্যা আছে? 1 2 3, 3টে শূন্য বসে দিলে, আবার যোগ দিলে, 3 লিখলে, গুণ দিলে, 1 লিখলে, গুণ দিয়ে 1 লিখলে, কটা সংখ্যা আছে? 1 2, দুটো শূন্য বসে দিলে, তারপরে 1 লিখলে, গুণ দিলে, 1 লিখলে, কটা সংখ্যা আছে? একটা শূন্য দিলে, তারপরে 2। অর্থাৎ 2 অযুত 4,300 একক। বোঝা গেছে? তাহলে স্থানীয় মানের বিস্তারে যখন বলবে লিখতে, তখন তোমরা এই দাগটাকে, অর্থাৎ এটা এইভাবে তোমরা লিখে দেবে, তাহলেই হয়ে গেল। আর এটা তোমাদেরকে আমি বোঝার জন্য বলেছি, ওটা ওইভাবে লিখে দেবে, খুব সোজা বুদ্ধি। প্রথমটা ধরবে, বাকিগুলো একের গুণ চিহ্ন দিয়ে, একের পর ততটা শূন্য দিয়ে দেবে, যতটা সংখ্যা থাকবে। এবার দেখো 2.2 বলেছে যে 480 সেকেন্ডে কত মিনিট। আমরা জানি, আমরা কি জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, জানি তো? 60 সেকেন্ড 1 মিনিট আমরা জানি, 60 সেকেন্ড সমান 1 মিনিট। 1 সেকেন্ড সমান কত? 1-এর 60 মিনিট। আর 480 সেকেন্ড সমান কত? 480/60 মিনিট। সোজাসুজি ভাগ করো, কাকে? 8 4 0-কে 6 দিয়ে, 60 দিয়ে, 6 8 48, 0 6 8 48, অর্থাৎ উত্তর হবে 8 মিনিট। অতএব
এত এভাবে উত্তরটা লিখবে। অতএব 840 সেকেন্ড সমান 8 মিনিট। অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্ক। এটা আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এটা হচ্ছে তাদের সম্পর্ক। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এই দুটো সম্পর্ক তোমরা মনে রাখবে, যেটা খুব অঙ্কতে কাজে দেয়। তারপরে বলেছে 3 ও 4 এর সাধারণ গুণনীয়ক কত? পরের প্রশ্ন দেখি আমরা। 3 ও সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক কমন। সাধারণকে বলছে কমন। তাহলে 3 এর গুণনীয়ক আর 4 এর গুণনীয়ক। দেখো 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3। তাহলে 3 একে 3, 1 আর 3। 4 এর গুণনীয়ক 4, 2 2 এ 4, তাই না? তাহলে 1 2 4, 1 2 4, 1 2 4। তাহলে এ দুটোর মধ্যে সাধারণ কোনটা? দেখো এ দুটোর মধ্যে সাধারণ হচ্ছে এইটা। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে এই। খুবই সোজা এগুলো, কিন্তু ওগুলো না করলে তোমরা বুঝতে পারবে না সাধারণ গুণনীয়ক কোনটা। হ্যাঁ, এগুলো বুঝতে পারবে না। 2.5 হচ্ছে যে 5 7 9 0 এই চারটি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাতে যাই। দেখো শূন্যটাকে আমরা লিখবো না প্রথমে। প্রথমে কি দেখবো? শূন্য বাদ দিয়ে যে ছোট সংখ্যা আছে, কত আছে? শূন্য বাদ দিয়ে ছোট সংখ্যা হচ্ছে 5। তারপরে আমরা শূন্য দেবো, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9। এটা কি হচ্ছে? ক্ষুদ্রতম। বৃহত্তম ক্ষেত্রে তাই করবো, আমরা বড় সংখ্যাটা কি করবো? প্রথমে দেব, হ্যাঁ, তারপরে 7 দেব, তারপরে 5 দেব, তারপরে 0 দেব। হয়ে গেল। তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল। এটা হলো কি? এটা হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। আর এটা হলো বৃহত্তম সংখ্যা। 9750 আর 5079। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা আমাদের হয়ে গেল। এবার আসছে আমরা যে গসাগু লসাগুর কথা সম্পূর্ণ নাম কি? ভেরি ইম্পর্টেন্ট। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা খুবই ইম্পর্টেন্ট। এ দুটো লিখবে না লিখে, না তো দেখবে কোথাও গুণনীয়কের জায়গায় দেখা গেল তুমি কি করলে পরীক্ষায় যে সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণিতক লিখে দিলে, তখন নাম্বার কিন্তু পাবে না। এটা কিন্তু অবশ্যই দেখবে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর গরিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু হচ্ছে গরিষ্ঠ, লসাগু হচ্ছে লঘিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণিতক আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এ দুটো কিন্তু মনে রাখে। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হলো। পরেরটা দেখি আমরা। দুই কথায় লিখতে বলেছে। এটা কথায় লিখতে বলেছে কত? দেখি এটা কি বলেছে কথায়। 6 6 9 7 2 9। অর্থাৎ এইখানে দেখো, এইখানে দেখো, বেশ 6,69,729। 6,69,729 এটা লিখে দিলে। কেন? প্রথমে দেখো আমি কি করলাম, প্রথমে আমি এটাকে লিখলাম, দিয়ে আমাদের ইন্ডিয়ান সূচক অনুযায়ী এখানে 3টা, তারপরে দুটো দুটো করলাম। হাজার, হ্যাঁ, এটা হাজার, এটা লক্ষ, 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ, সেই জন্য 6,69,739 হয়েছে। আচ্ছা, বোঝার অসুবিধা হলে লিখি শত হাজার অযুত লক্ষ। তাহলে 6,69,739। লেস দ্যান চিহ্ন বসাও। লেস দ্যান এবং গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন বসাও। এখানে দেখো 1 নম্বরে আছে যে 5,000 নয় কিন্তু 56,107 আর 20,201 কে বড়? এটা বড়। যে বড় হবে তার দিকে হা হবে। 42,050 আর 62,005 কে বড়? 62,000 বড়। তার 2.8 আমার হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আমার 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন বলেছে সমাধান বলেছে 4টি, 4 2 8 আছে। প্রথম সমাধানটা দেখি। প্রথম সমাধানে বলেছে যে শ্যামলবাবু তার
শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসে খরচ চালায়। তার মাসিক আয় যদি 11,232 টাকা হলে 9 মাসে খরচ কত? 9 মাসে খরচ কত? দেখো, শ্যামলবাবুর 8 মাস আয়, 8 মাস আয় কত করছে? তার মাসিক তার বেতন কত? 11,232। 8 দিয়ে গুণ করলে তাকে 8 মাসের কি হবে? আয় বেরোবে। সেটাতে হচ্ছে তার 9 মাসের খরচ। দেখো অঙ্কটা আমরা কীভাবে করেছি দেখো। এভাবে লিখে লিখে অঙ্কটা করবে যে শ্যামলবাবু, এই লিখা অঙ্কগুলো তোমরা লিখে লিখে করবে, নাহলে নাম্বার স্যাররা দিতে একটু সংকোচ বোধ করবেন। যে শ্যামলবাবুর 8 মাসের আয় সমান 9 মাসের খরচ, এটা হচ্ছে আমার প্রথম শর্ত, তাই না? শ্যামলবাবুর 8 মাসের আয় দিয়ে 9 মাস খরচ চালায়। তাহলে তার মাসিক আয় কত? তার মাসিক আয় হচ্ছে 11,232 টাকা। তাহলে 8 মাসে আয় কত? 11,232 গুণিত 8 সমান এই টাকাটা। এটা হচ্ছে কত? 8 মাসে আয় করেছে। এটা ওর 9 মাস খরচ হয়। তাহলে 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চলে, তাই 9 মাসের মোট খরচ হয় এই টাকাটাই, যে 89,856 টাকা। এটা হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে যে 9 মাসের খরচ কত? না, তো 89,856 টাকা হচ্ছে 9 মাসের খরচ। পরের প্রশ্ন দেখি। 3.2 দিয়েছে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। বুঝলাম। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? কার বয়সের সমষ্টি? বাবা ও ছেলের বয়সের সমষ্টি। দেখো যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। বুঝলাম। তাহলে 15 বছর পর, 15 বছর পর বাবারও বয়স তো বাড়বে আর ছেলেরও বয়স বাড়বে, তাই না? তাহলে বাবার বয়স বাড়বে 15 বছর, ছেলের বয়সও বাড়বে 15 বছর। তাহলে মোট বৃদ্ধি পাবে কত? 30 বছর। 15 যুক্ত 15 30 বছর। তাই 15 বছর পর বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি মানে 15 বছর পর, আরও 15 বছর পর বাবা ও ছেলের সমষ্টি বয়সটা হবে 60 বছর প্লাস 30 বছর সমান হচ্ছে 90 বছর। উত্তর এভাবে লিখবে যে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি 90 বছর হবে। বেশ। 3.2 হলো 3.3, গসাগু নির্ণয় করো। দেখো গসাগু আমি করেছি তোমাদেরকে গুণনীয়কের নিয়মে করেছি, আমি একটা নিয়ম তোমাদেরকে বলছি। একটা নিয়ম তো অনেকগুলোই আছে, তোমাদের বইয়ের নিয়মে এটা আছে। দেখো যে 12 গুণনীয়ক এটা করেছো, 8 গুণনীয়ক এটা করেছো। হ্যাঁ, 8 গুণনীয়ক দেখো 1 2 3 6 8 9 এটা হয়েছে। আর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক মানে এই দুটোর মধ্যে সাধারণ মিল আছে কত? 1 2 3 মিল আছে, 1 2 3 মিল আছে। এখানে দেখো 6 আছে, এখানে দেখো 6 আছে। তার কথা হলো 1 2 3 6। এটি হলো আমার সাধারণ গুণনীয়ক। এবং সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক গসাগু হচ্ছে 6। তাহলে 12 ও 18 গসাগু হলো 6। বুঝা গেছে? সাধারণের মধ্যে সব থেকে বড়। আচ্ছা, গসাগু নির্ণয় করার আমি আরেকটা পদ্ধতি তোমাকে শেখাই। দেখো, এখানে আছে 12, এখানে আছে 18। এখানে আমি সবচেয়ে লসাগু করার যে সিস্টেম থেকে আমরা সব কিছু পাবো। দেখি 2 দিয়ে 6 দিয়ে 12, 9 দিয়ে 18 হলো। একে আমি করতে পারি 3 দিয়ে, যে 3 দিয়ে 6, 3 তিরিকে 9। আর কি যাবে? যাবে না। তাহলে এই দুটো মিলে হবে আমার গসাগু। অর্থাৎ কত হলো? 2 গুণিত 3 সমান 6। এটা হয়ে গেল এ পদ্ধতিতে। তোমাদের বইতে ও পদ্ধতিতে আছে, এই পদ্ধতিতে করবা, ওই পদ্ধতিতে করবা। যেটা তোমাদের মাস্টারমশাই বলবে সেই পদ্ধতিতে তোমরা করবে। পদ্ধতিগুলো তোমাদেরকে জানা কিন্তু দরকার। পরেরটা দেখো, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিল। পরের দিন 17,000, পরের দিন কত এসেছিল? তাহলে প্রথম দিনে এসেছিল 28,232, আর পরের দিন এসেছিল 17,437। তাহলে প্রথম দিন কতজন লোক বেশি এসেছে? বেশ, তোমরা একটু এখানে লিখবে যে প্রথম দিনে লোক এসেছিল, প্রথম দিনে লোক এসেছিল 28,232। পরের দিনে লোক এসেছিল 17,437 জন। তাহলে প্রথম দিনে বেশি কজন এসেছিল? নিশ্চয়ই 28,000 এসেছিল প্রথম দিনে, দ্বিতীয় দিনে 17,000, নিশ্চয়ই প্রথম দিনে বেশি এসেছিল। তাহলে বিয়োগ করবে এভাবে,
ওপরে আছে 2, তাহলে কি ধরবে 12, 12 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 5, এখানে হয়ে গেল কত 2, তারপর 12, 3, তারপর 9, হ্যাঁ, এখানে হলো 7, এখানে হলো 0, এখানে হলো 1, তাহলে এতজন লোক 1, 0, 7, 9, 5 জন, অর্থাৎ 10,795 জন। উত্তর লিখবো অতএব প্রথম দিনে এতজন লোক বেশি এসেছিল। এই পর্যন্ত হলো আজকে তোমাদের। থ্যাঙ্কস তোমাদের সবাইকে এটা দেখার জন্য। তোমরা দেখবে এটা, বললাম যে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ওটা পিডিএফটা ডাউনলোড করবে, ফ্রি ডাউনলোড আছে, প্রশ্নটা ডাউনলোড করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরীক্ষাতে অঙ্কগুলো করতে সুবিধা হবে। ভালো থেকো, বাই বাই।